হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা দ্বিঘাত সমীকরণের প্রথম চ্যাপ্টার কোষে দেখি 1.1 এটি করব। তো এখানে যতগুলি অঙ্ক আছে মোটামুটি সবকটি করার চেষ্টা করব, কিন্তু আমাদের চেষ্টা হবে কি যে একই রকম অঙ্ক যদি থাকে তো সেগুলো আমি বারবার করব না, ঠিক আছে? যেটা এক একটা টাইপের এক একটা অঙ্ক করার চেষ্টা করব যাতে আমাদের ভিডিওটার লেন্থ কম হয়, আর তোমরা বাড়িতে প্র্যাকটিস করার মতো কিছু অঙ্ক যাতে আমাদের বাকি থাকে যেটা আমরা বাড়িতে করে ফেলবো আর কি। তো যাই হোক, প্রথম থেকে শুরু করা যাক। আর এই চ্যাপ্টারটা করার জন্য কোন জিনিসটা আমাদের কাজে লাগবে, আমাদের যে প্রথম ভিডিওতে শিখেছিলাম যে কোন সমীকরণগুলিকে দ্বিঘাত সমীকরণ বলা হয় বা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটি কী, তো সেই জিনিসগুলো আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে, আমি তাও একবার বলে নিই কোনগুলো কাজে লাগবে, দিয়ে তারপরে এই চ্যাপ্টারটা শুরু করা যাক। তো আমাদের সেই স্লাইডে ফিরে যাই। চলো আমি এখানেই বলি, নতুন স্লাইডে যাচ্ছি না। তো এই চ্যাপ্টারটা একদম বেসিক প্রথম চ্যাপ্টার, তো সেখানে আমাদের শুধু এই জিনিসটা কাজে লাগবে যে আমরা দ্বিঘাত সমীকরণ কোনগুলোকে বলছিলাম, যে এই সমীকরণের আকারটি এরকম ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান সমান 0, যেখানে a নট ইকুয়ালস টু 0। ঠিক, তো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আকার। আর এখানে এ বি সি এই তিনটেকে বলা হয় সহগ, এরা প্রত্যেকেই বাস্তব সংখ্যা। ঠিক, আর এই সমীকরণে a এর মান যদি 0 হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত থাকবে না, সুতরাং এটা একঘাত হয়ে যাবে। আর এই টাইপের সমীকরণগুলিকেই আমরা বলছিলাম একঘাত বিশিষ্ট, এক চল বিশিষ্ট। এক চল বলার কারণ হচ্ছে শুধুমাত্র এক্স রয়েছে এখানে চলরাশি হিসাবে, তাই জন্য এক চল বিশিষ্ট। আর দ্বিঘাত বলছিলাম কারণ এক্স এর সর্বোচ্চ মান 2, তাই জন্য দ্বিঘাত। আর এটি একটি সমীকরণ, তার কারণ এটি সমান সমান শূন্যর সাথে একে তুলনা করা হয়েছে, সুতরাং এটি একটি সমীকরণ। তো এই ছিল আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে সি। ঠিক, তো তিনটে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এখানে এ কখনোই 0 হতে পারে না, বি বা সি এরা 0 হতে পারে। ঠিক আছে, বি অথবা সি এরা 0 হতে পারে, কিন্তু এ কখনোই 0 হতে পারে না। এবার যদি বি 0 হয়ে যায় তাহলে সেখানে এক্স থাকবে না। সমীকরণটি একটা উদাহরণ, 2x স্কোয়ার প্লাস 5 সমান সমান 0। এখানে বি এর মানটা 0, সেই কারণে বি এর পোর্শনটা বি এক্স পার্টটা নেই। আরেকটি উদাহরণ এরকম নাও যে 2x স্কোয়ার প্লাস 3x সমান সমান 9 বা সমান সমান 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা উদাহরণ এরকম যেখানে সিটা 0, তাহলে বি যদি 0 হয় তাহলে এক্স থাকবে না, সি যদি 0 হয় তাহলে এই পোর্শনটা থাকবে না, কনস্ট্যান্ট পার্টটা। আর একটা নর্মাল জেনারেলাইজড উদাহরণ নিই, যেরকম 5x স্কোয়ার প্লাস 9x প্লাস 17 সমান সমান 0। তাহলে এখানে এ হচ্ছে 5, ঠিক, বি হচ্ছে 9 আর সি হচ্ছে 17। ঠিক, তো এরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে আমরা মোটামুটি একটা তুলনা করে বলতে পারবো যে এ বি সি এর মান কত আর সেই সমীকরণটি দ্বিঘাত কিনা। তো শুধুমাত্র এইটুকু কনসেপ্টের উপর বেস করে আমাদের 5.1 এই এক্সারসাইজটা আছে। এক্সারসাইজে যাওয়া যাক। দেখো, প্রথম অঙ্কগুলো বলছে কি নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা বুঝে লিখি। সংখ্যামালা মানে কি? সমীকরণ আর সংখ্যামালা এদের পার্থক্য আমি বলেছিলাম প্রথম ভিডিওতে, যে যেগুলোকে তুলনা করা হয় সমান সমান 0 বা সমান সমান 5, 10, 15 কিছু একটা ভ্যালু যেটা ডান পক্ষে থাকে। তো ডান পক্ষ বাম পক্ষ এই দুটো থাকলে সেটা সমীকরণ। শুধুমাত্র যদি বাম পক্ষ থাকে বা সমান সমান দিয়ে যদি কিছু না থাকে তাহলে সেটা সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, যেরকম আমরা ক্লাস 9-এ করেছি। তো এর মধ্যে আমাদের উদাহরণে দেখো, এই উদাহরণ বলছি এক্সারসাইজের প্রথম অঙ্কটাতেই বলছে যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটি বুঝিয়ে লিখি। তো করা যাক। প্রথম অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা থেকে তোমায় বলতে হবে যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি নয়। ঠিক আছে, তো তোমার কাজ কি? প্রথমে এটাকে তুলনা করবো আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে। যদি আমরা দেখি যে এখানে এক্স স্কোয়ার রয়েছে সর্বোচ্চ ঘাতে এবং এই চলরাশিটাতে একটি মাত্র চলরাশি রয়েছে, যেরকম এখানে এক্স রয়েছে শুধু, তাহলে এটি এর সাথে তুলনা করা যোগ্য। ঠিক, তো যখনই সেটি এই প্যাটার্নের সাথে তুলনা করা যাবে যেখানে এ নট ইকুয়ালস টু 0, তো এই সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ যে এ এর মান কিন্তু 0 নয়।
0 নয় মানে এখানে a এর মান হচ্ছে 1, কিছু নেই মানে 1x স্কোয়ার। তো সেই কারণে এই সমীকরণটাকে তোমরা বলতে পারো কি না, এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সমীকরণ নয় সরি, সংখ্যামালা। তো এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে। একইভাবে 2 কোশ্চেনটা দেখো, এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে 5, তাহলে এটি পঞ্চঘাত। ঠিক, বহুপদী সংখ্যামালা তো বটেই, কিন্তু দ্বিঘাত নয়, তাহলে এটা হবে না। একইভাবে 3 আর 4 এই দুটো অঙ্ক আমি করিনি, কারণ এগুলো তোমরা সলভ করে নিতে পারবে। তো দেখেই বুঝতে পারছো এটা 2x স্কোয়ার হয়ে যাবে, প্লাস এটা 5 2 যা 10x হবে, প্লাস 1, তারপরে 2x স্কোয়ার আসছে বলে এটি দ্বিঘাত হবে। আর 4 নম্বরটাতে x এর সর্বোচ্চ ঘাত বলতে এখানে শুধু 1 রয়েছে, 1 থাকা মানে কি সেটি এক ঘাত, তাহলে এটি এক ঘাত, এটি দ্বিঘাত। তাহলে 2 আর 4 এই দুটো আমাদের বহুপদী দ্বিঘাত সংখ্যামালা নয়, কিন্তু 1 আর 3 এই দুটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বেশ, তো প্রথমের 4টে উত্তর করা গেল। সেকেন্ডে কি বলছে, যে নিচের সমীকরণের কোনটি এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান সমান 0 এই প্যাটার্নটি ফলো করবে সেটা বলো। এখানে এ বি সি বাস্তব সংখ্যা এ নট ইকুয়ালস টু 0 আকারে লেখা সম্ভব, এই 4টের মধ্যে কোনগুলি সেগুলি লেখো। তো সমাধানে যাওয়া যাক। বেশ, তো আমি এখানে অলরেডি করে দিয়েছি সবকটাই, দুটো করা হয়নি। তো দেখো কীভাবে করবো। তো প্রথম কাজ কি, যে সমীকরণটি যাই থাকুক না কেন এটাকে সরল করে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যেটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করতে পারবো। ঠিক, তো এখানে আমি সাধারণভাবে এক্স দিয়ে লসাগু করেছি, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে গেছে, এক্সটা -1 ছিল তো সেটা -x হয়ে গেছে, +1 হোল ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 6। এক্সকে ডান পক্ষে নিয়ে গেলে 6x, তারপরের ক্ষেত্রে 6xকে বাঁদিকে নিয়ে এসেছি, তাহলে এটা -6x হয়ে টোটাল -x -6x মিলে গিয়ে -7x প্লাস 1, এটাকে তুলনা করা যায়। এবার তুলনা করলে এখানে তুমি এর মান পাবে 1, এটা দরকার নেই যদিও, তাও আমি এখানে লিখে দিয়েছি যে তুলনা করব কিভাবে, যে এ এর মানটা এক্স স্কোয়ারের সাথে যে সহগ থাকবে সে, তার মানে কিছু নেই তো 1, বি এর মান হচ্ছে এক্স এর সহগ -7, সি এর মান হচ্ছে 1 x⁻0 সহগ। সুতরাং এইটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা সম্ভব। তাহলে 2-এর 1 নম্বরটা সম্ভব। 2-এর 2 নম্বরটাকে সমাধান করলে দেখতে পাবে এখানে এটা এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই এক্স হবে, ডান পক্ষে এক্স স্কোয়ার আছে, একটু এদিক ওদিক করে নেওয়া গেলে এখানে এক্স এর কিউব চলে আসবে। যখনই কিউব চলে আসবে সেটি আর দ্বিঘাত নয়, এটি তখন ত্রিঘাত হয়ে গেছে। সুতরাং এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান প্লাস সি সমান সমান 0 এই প্যাটার্নটা লেখা যাবে না। তৃতীয়টাতেও তাই, এখানে কেন যাচ্ছে না সেটার কারণ হচ্ছে এক্স স্কোয়ার তো এখানে আছে, এ এর মানও 0 না, কিন্তু এখানে রুট আছে, তাহলে বি এক্স যে পোর্শনটা সেটা তো আসছে না এখানে। এবার বি এক্স যদি না আসে তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা বহুপদীতে করেছিলাম যে এক্স এর ঘাতে যদি ভগ্নাংশ থাকে সেটাকে বহুপদী সংখ্যামালা বলা হয় না, তাহলে সেক্ষেত্রে এটাও তাই, এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো না বা দ্বিঘাত সমীকরণও বলবো না, যেহেতু এক্স এর পাওয়ারে রুট আছে, রুট মানে পাওয়ারে হাফ আছে, তাহলে সেটা হবে না। 4 নম্বরটাকে তোমরা সমাধান করবে বাড়িতে, করে দেখবে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার তার ফর্মুলাটাই দেওয়া আছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার 4x সব কিছু কেটে যাবে, তো সেক্ষেত্রে কিছুই থাকবে না, তো এটাও সম্ভব না। এখানে শুধুমাত্র তাহলে 2-এর 1 নম্বরটা সম্ভব, বাকি আর কোনোটি সম্ভব না। আচ্ছা, তো 1 আর 2 খুব সোজা। এবার 3-এরটাতে যাওয়া যাক। 3-এর কোশ্চেনে বলছে যে x⁻6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান সমান 0 এই সমীকরণটিকে কোন এক্স এর কোন চলের ঘাতের সাপেক্ষে দ্বিঘাত বলা যাবে। এবার এক্স তো চল এখানে বুঝলাম, একটাই চল রয়েছে এক্স, কিন্তু এটা দ্বিঘাত তো নয়, এটা ষষ্ঠ ঘাত, পাওয়ার এটা হচ্ছে 6। তো এই জন্য জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত, তার মানে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে এই সমীকরণটাকে একটা দ্বিঘাত আকারে লেখা সম্ভব সেটা করে নেওয়া যাক। বেশ, আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে আমি কোশ্চেনটা অলরেডি লিখে রেখেছি। দেখো, দ্বিঘাত সমীকরণ যদি এটাকে আমি লিখতে চাই তাহলে এখানে নিশ্চয়ই এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লিখতে হবে। তাই যদি এটাকে আমি দ্বিঘাত আকারে লিখি তাহলে এটি এভাবে তুলনা করা যেতে পারে যে সমান সমান x⁻6 মাইনাস এক্স কিউব মাইনাস 2। ঠিক, তাহলে এখানে এইবার ভাবো যে এবিসি তো পেয়ে গেছি আমি, যে
দ্বিঘাত সমীকরণ আমাকে বানাতে হবে, তার মানে এটাকে তুলনা করতে হবে। এবার যদি আমি তুলনা করি তো এরকম ব্যাপারটা হবে যে এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 6 এই দুজনকে তো কম্পেয়ার করা যায় না। বেশ, চলো এক কাজ করা যাক, এখানে এক্স স্কোয়ার না লিখে আমরা এটাকে এরম লিখি, প্রথম লাইনটা যেরকম আছে থাক। তো আরেকটি দ্বিঘাতের প্যাটার্ন এরকম লেখা যায় যে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি সমান সমান এটা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2। এটাও দ্বিঘাত, একই, খালি এক্সের জায়গায় ওয়াই লিখেছি কারণ এখানে এক্স আছে। ঠিক আছে, তাহলে কম্পেয়ার করতে একটু সুবিধা হবে। তো তোমাকে করতে কি হবে, এই সমীকরণটা এর আকারে যদি আমি লিখতে চাই, তার মানে নিশ্চয়ই ওয়াই স্কোয়ার সমান সমান এক্স টু দি পাওয়ার 6 বা ওয়াই সমান সমান এক্স কিউব। ঠিক, এর দ্বিতীয়টা থেকেও তুমি পেয়ে যাবে যে বি ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার 3। তো সেখানে ওয়াই সমান সমান এক্স কিউব। আর এখান থেকে যদি এবিসি এর মান বার করতে পারলে, তাহলে এ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ, সেটি 1, বি এর মান হচ্ছে এক্স কিউবের সহগ -1, সি এর মান হচ্ছে যে সংখ্যাটি থাকে সেটি -2। ঠিক আছে, তাহলে এই সমীকরণটিকে আলটিমেটলি এরমভাবে লেখা যাচ্ছে যে 1 ইন্টু এক্স কিউবের স্কোয়ার। ঠিক, এইটাকে লিখছি আলটিমেটলি, ওয়াই এর জায়গায় মান বসাচ্ছি, ওয়াই এর মান হচ্ছে এক্স কিউব। ঠিক আছে, বি এর মান হচ্ছে -1, তাহলে -1 ইন্টু ওয়াই এর মান কত, এক্স কিউব, আর সি এর মান হচ্ছে -2। তাহলে এবার এই প্যাটার্নটা দেখে তুমি বুঝতে পারছো এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ কি পাওয়ার স্কোয়ার আছে, আর এই যে ভিতরে এক্স কিউব রয়েছে সেটাই হচ্ছে আমার কোশ্চেনের অ্যান্সার। এক্স এর কোন চলের সাপেক্ষে এটি দ্বিঘাত, তাহলে এটি এক্স এ কিউবের সাপেক্ষে দ্বিঘাত। ঠিক আছে, তাহলে সমীকরণটি আদতে একটি ষষ্ঠ ঘাতের সমীকরণ, কিন্তু এটি কার সাপেক্ষে দ্বিঘাত, এক্স এস কিউবের সাপেক্ষে দ্বিঘাত। কারণ যদি আমি কিউবের আকারে লিখি বা এই সমীকরণটিকে ওয়াই এর চলের দ্বিঘাতের সাথে তুলনা করি, তাহলে সেখানে ওয়াই এর মান আসছে এক্স টু দি পাওয়ার 3, যার জন্য এটি দ্বিঘাত। তো ওয়াই এর মান যদি এক্স টু দি পাওয়ার 3 হয়, সুতরাং সেটি এই সমীকরণটি যেটি আমরা ধরেছি সেটি তো ওয়াই এর সাপেক্ষে দ্বিঘাত। আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান এক্স টু দি পাওয়ার 3, সুতরাং এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে এই সমীকরণটি দ্বিঘাত। এরকম একটা যদি আমি এরকম কোশ্চেন বলি যে সাপোজ এক্স টু দি পাওয়ার 15 মাইনাস 15 না, সাপোজ 16, ঠিক আছে, -8 এক্স টু দি পাওয়ার 8 প্লাস 7 সমান সমান 0, এই সমীকরণটি কার সাপেক্ষে দ্বিঘাত? তখন কি করব, এক্স টু দি পাওয়ার 16 -8 এক্স টু দি পাওয়ার 8 প্লাস 7, এটাকে তুলনা করব এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি এর সাথে। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান হয়ে যাবে এখানে এক্স টু দি পাওয়ার 16, তাহলে ওয়াই এর মান আসবে এক্স টু দি পাওয়ার 8। তাহলে এই সমীকরণটি এক্স টু দি পাওয়ার 8 এর সাপেক্ষে দ্বিঘাত। কিভাবে লিখবো সেটাকে, এক্স টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার -8 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 প্লাস 7 সমান সমান 0। ঠিক আছে, বোঝা গেল? তো এটা তিনটে ইকুয়ালস টু, এটাকে তুলনা বলা হয়। ঠিক আছে, তো এরকম কোশ্চেন দিতে পারে এমসিকিউতে বা 2 নম্বরের কোশ্চেনে যে কত ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সেটি বলো। আমাদের উত্তর হচ্ছে এক্স এর কিউবের সাপেক্ষে দ্বিঘাত, যেটা আমরা উদাহরণ নিলাম সেটা এক্স টু দি পাওয়ার 8 এর সাপেক্ষে দ্বিঘাত। আশা করি বোঝা গেছে। পরের অঙ্কে যাওয়া যাক। এখানে কি বলা হচ্ছে নেক্সট 4 অঙ্কগুলোতে, যে কিছু সমীকরণ দেওয়া আছে এখানে, যেমন প্রথমটা a-2, আচ্ছা 1 নম্বর করে করি একটা করে। তো 4-1 বলছে কি a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0, এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। হবে না মানে কি, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তার মানে এই যে এক্স স্কোয়ার সেটি থাকবে না। সেটি থাকবে না মানে এই যে a-2 এই পুরো পার্টটা 0 হবে। এর মান কত হলে 0 হবে, এর মান 2 হলে 0 হবে, তাহলে 2 - 2 হয়ে 0 হয়ে যাবে। তাহলে সেই সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক, খুবই সোজা একটা কোশ্চেন। এটা করব কিভাবে, আমাদের পরের স্লাইডে আমরা এটা লিখেছি যে এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না, তাহলে সেখানে উত্তরটা কিভাবে করব, এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0,
দ্বিঘাত না হওয়ার শর্ত হলো এ সমান সমান 0। এ যদি 0 হয়ে যায় তাহলে সেটি দ্বিঘাত হয় না। সুতরাং এক্স স্কোয়ার এর সহগ 0 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। ঠিক, এক্স স্কোয়ারের সহগ মানে কি? এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ মানে a - 2 সমান সমান 0 বা a ইকুয়ালস টু 2। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে a সমান সমান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক, এটা হচ্ছে প্রথম কোশ্চেনের উত্তর। দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে? x/4 - x ইকুয়ালস টু 1/3x। আচ্ছা, এখানে x নট ইকুয়ালস টু 0 বলা আছে, তার কারণ কি? কোনো ভগ্নাংশের হর যদি 0 হয়ে যায় তাহলে সেটি বাস্তব থাকে না। বাস্তব সংখ্যার চ্যাপ্টারে পড়েছিলাম না যে কোনো ভগ্নাংশকে বা p/q আকারে কোনো সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা তখনই বলবো যদি q নট ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখানে নিচে কখনো 0 আনা যাবে না, তো x এর জায়গায় 0 হয়ে গেল, 1/3 ইন্টু 0 মানে এটি বাস্তব থাকবে না। ওই জন্য বলা আছে যে x নট ইকুয়ালস টু 0 বা x নট ইকুয়ালস টু 4। 4 যদি এখানে 4 হয়ে যায় তাহলে প্রথমটি অবাস্তব হয়ে যাবে। ঠিক, তাহলে সেই জন্য এই দুটো নট ইকুয়ালস টু দেওয়া রয়েছে। আচ্ছা, এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি নট ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা লিখি। ভালো কথা। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণটি। এটিকে কি করা যায়? ক্রস মাল্টিপ্লাই করে দিই। তাহলে 3 ইন্টু 3x, তাহলে এটা হয়ে যাবে 3x স্কোয়ার সমান সমান ডান পক্ষে চলে আসবে 1 ইন্টু 4 মাইনাস এক্স, তাহলে শুধু 4 মাইনাস এক্স। একটু সমাধান করলে এটা খুব সহজেই 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 সমান সমান 0। ঠিক, তাহলে এই সমীকরণটিতে এক্স এর সহগ কত? এক্স এর সহগ +1। ঠিক আছে, এক্স এর আগে কিছু নেই মানে +1 আছে, তাহলে এক্স এর সহগ কত হবে? এখানে +1 হবে, এটাই উত্তর। বেশ, পরের অঙ্কে যাওয়া যাক। 4-এর 3। এখানে কি বলছে? 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এটাকে এই আকারে লিখতে হবে, দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে, ব্যাস এইটুকু কাজ। তো এখানে ডান পক্ষে যা আছে এটাকে গুণ করে দিলেই আমাদের উত্তর চলে আসবে। করা যাক, পরের স্লাইডে যাই। এখানে আমাদের এই 3 নম্বর কোশ্চেনটা লেখা আছে। সেটা সলভ করার জন্য আমি জায়গা রাখিনি, এটা তোমাদের জন্যই ছাড়া থাক। ঠিক আছে, কি করবে? ডান পক্ষে যা আছে সেটাকে গুণ করবে। ঠিক আছে, এখানে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে এটা গুণ হবে। গুণ হওয়ার পর সব কিছু বাঁ দিকে নিয়ে আসবে, তাহলে সব এক্স স্কোয়ারগুলো একটু যোগ বিয়োগ হবে, এক্স এর মানগুলো একটু যোগ বিয়োগ হবে, 23-এর সাথে আর কিছু যোগ বিয়োগ হতে পারে, হওয়ার পর সেটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে লিখতে হবে। ঠিক আছে, একই রকম অঙ্ক 4-এরটা ছিল বলে আমি এটা করিনি। 4-এ কি বলা আছে দেখো? 4-এ বলছে যে এক্স প্লাস 2 হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে এই দ্বিঘাত আকারে লিখো, প্রকাশ করো, এবং করে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 সহগ লিখো। আচ্ছা, এখানে এক্স প্লাস 2 হোল কিউব আছে, আমি কোশ্চেনটাকে আরেকবার লিখে নিচ্ছি যে এক্স প্লাস 2 এর হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। একবার মিলিয়ে নেওয়া যাক, এক্স প্লাস 2 এর হোল কিউব এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটিকে দ্বিঘাতের আকারে লিখতে হবে, খুব সোজা কাজ। এখানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা লিখে দাও, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 2 স্কোয়ার করলাম 4 লিখলাম ডাইরেক্ট, প্লাস বি কিউব 8 সমান সমান ডান পক্ষে আসবে এক্স এর কিউব মাইনাস এক্স। ভালো কথা। এখানে দেখো এক্স এর কিউব একটা এদিকেও আছে এদিকেও আছে, তো এই দুটো কেটে যাবে। পরে থাকে 3 দুগুণে 6x স্কোয়ার, 4 ইন্টু 3 12x প্লাস 8, এই পাশ থেকে এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসলে প্লাস এক্স। ঠিক, সমান সমান 0। তাহলে এই হচ্ছে আমার সমীকরণটি। এক্স এর কিউব কেটে গেল, 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8, এই পাশ থেকে এক্স এলো তাহলে প্লাস এক্স। বা এটা কিরকম লেখা যায়? 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 সমান সমান 0। সুতরাং এখানে এক্স স্কোয়ারের সহগ কত?
দেখো এটি কিন্তু দ্বিঘাত আকার, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এই আকারে লেখা হয়ে গেল। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 13, আর এক্স টু দি পাওয়ার 0 মানে কি, এক্স টু দি পাওয়ার 0 মানে যেখানে এক্স নেই, কারোর মাথায় 0 থাকলে সেটার মান হয় 1, তাহলে যেটা হচ্ছে এক্স ছাড়া যে টার্মটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 0 সহগ, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, 8। এই তিনটে হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, 4-এর সবকটা অঙ্ক আমাদের এইখানে শেষ হলো। বেশ, এবার 5-এর অঙ্কগুলোতে যাওয়া যাক। 5-এ কি বলা হচ্ছে যে নিচের বিবৃতিগুলিকে আর কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে গঠন করো, আর কি খালি গঠন করো, সমাধান করতে হবে না। তো প্রথম অঙ্কে কি বলছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। বেশ, অঙ্কে যাওয়া যাক, আমরা পরের স্লাইডে যাই। আমি এখানে কোশ্চেন লিখে রেখেছি অলরেডি। বেশ, তো এখানে কোশ্চেনে বলা হচ্ছে কি 42কে এমন দুটি অংশে ভাগ করো, দুটো পার্টে ভাগ করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে, তাহলে 42কে যদি আমি দুটো অংশে ভাগ করি তাহলে এরকম করা যেতে পারে যে ধরি প্রথম অংশটি এক্স, ঠিক আছে, তাহলে প্রথম অংশ যদি এক্স হয় দ্বিতীয় অংশটা কত হবে, 42 মাইনাস এক্স, খুব সোজা। ঠিক আছে, তাহলে দুটি অংশের মধ্যে দুটি অংশই পাওয়া গেল, একটা হচ্ছে এক্স আর একটি হবে 42 মাইনাস এক্স। এবার প্রশ্ন অনুযায়ী কি বলা হয়েছে, প্রশ্ন অনুযায়ী বলেছে যে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ, মানে এক অংশ, এটা এক্স আর কি, এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাহলে সেটি 42 মাইনাস এক্স এর বর্গের সমান। অথবা এটাকে তুমি ঘুরিয়েও লিখতে পারো যে এটা, অথবা এরকমও লেখা যায় যে এক অংশ সেটা 42 মাইনাস এক্স, সেটি অপর অংশের বর্গের সমান, তার মানে প্রথম অংশের বর্গের সমান, এটা অথবা এটা, যেটুকু যে কোনো একটা উত্তর হতে পারে। যদি এরকম হয় একটু কষ্ট করতে হবে আর কি, 42 স্কোয়ারটা করতে হবে, আমি বলবো এটা করতে আর কি। এটা করলে কি হবে, পরের লাইনে উত্তর চলে আসবে, এক্স স্কোয়ারকে এপাশে নিয়ে চলে আসি বা বাকিগুলোকে ওপাশে নিয়ে যাই, তাহলে এদিকে 0, ওদিকে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42, তাহলে উত্তর কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান সমান 0। এটি হচ্ছে আমার সেই দ্বিঘাত সমীকরণ যেটা এই কোশ্চেনটাকে আর কি অ্যালাউ করছে আর কি। ঠিক, তাহলে এই কোশ্চেনের থেকে পাওয়া দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটা, এটাকে সমাধান করলে আমরা উত্তর পাবো। সমাধান আমি বলবো তোমরা বাড়িতে করে নেবে আর কি, যখন ভগ্নাংশ উৎপাদকের বিশ্লেষণটা শিখে যাবে। এর বিশ্লেষণ আমি জানি তোমরা সবাই জানো মোটামুটি, তাহলে 42কে ভাঙলে হবে 6 আর 7। ঠিক আছে, তাহলে 6 7 হলে এখানে মাঝখানে উৎপাদকের বিশ্লেষণে তাহলে উৎপাদক দুটি কি হবে, এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 সমান সমান 0। এটি দরকার নেই, তাও আমি করছি আর কি উত্তর পাওয়ার জন্য। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 7 মাইনাস এক্স কমন নিলে আবার এক্স প্লাস 7। ঠিক আছে, আমি প্রথম অঙ্কটাই দেখাচ্ছি, বাকিগুলো শুধু সমীকরণটা গঠন করব, সলভ করাটা তোমাদের বাড়ির কাছে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 7 আর এক্স মাইনাস 6 এই দুটি হলো উৎপাদক। এখান থেকে দুটি সংখ্যার গুণফল 0 মানে হয় প্রথমটি 0, প্রথমটি 0 মানে এক্স প্লাস 7 0 বা দ্বিতীয়টি 0। ঠিক আছে, এটা শুধু বা না, এটা অথবা এক্স মাইনাস 6 0, তাহলে এক্স প্লাস 7 0 হলে এক্স এর মান হচ্ছে মাইনাস 7, এক্স মাইনাস 6 0 হলে এক্স এর মান হচ্ছে 6। ঠিক আছে, এবার 42-এর তাহলে দুটো অংশ কি কি, 42কে ভাঙতে হবে, তাহলে একটা অংশ হচ্ছে 6 আর একটা অংশ হচ্ছে 42 মাইনাস 6 করলে 36। দেখো একটি অংশ আরেকটি অংশের বর্গের সমান, বুঝছে? তো এটা হয়ে গেছে আমাদের উত্তর। কোন অংশটি কার বর্গের সমান, 42 মাইনাস এক্স, মানে এই পার্টটা আগের যে প্রথম অংশটা তার বর্গের সমান, পুরোটাই মিলে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা সবকটা অঙ্ক সমাধান করেও মিলিয়ে দেখতে পারি যে আমাদের তৈরি করা দ্বিঘাত সমীকরণটা ঠিক না ভুল। ঠিক, পরের অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে 5-2 তে বলা হচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। বেশ, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কিরকম হতে পারে, ক্রমিক সংখ্যা মানে কি, যেগুলো পরপর থাকে, যেরকম 2 3 4, এটা ক্রমিক। ঠিক আছে, আরেকটা নিয়ে 5, তাহলে এখানে ক্রমিক ধনাত্মক অযুগ্ম নিতে হবে।
ধরো 3 আর 5 বা 5-এর পরে যদি আরও দুটো নিই 6 আর 7, তাহলে এদের মধ্যে ক্রমিক কারা? 3 আর 5 ক্রমিক, 5 আর 7 ক্রমিক। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এদের গুণফল 143 এটা বলা আছে। তাহলে এইবার আমাদের একটা সংখ্যা তত্ত্বের জিনিস জানতে হয় যে কিভাবে আমরা অযুগ্ম আর যুগ্ম সংখ্যাকে লিখি। ধরো যুগ্ম সংখ্যা এরকম 2, 4, 6 এরা যুগ্ম, তো এদের লেখার জন্য ইউজ করা হয় 2x। এটা হচ্ছে এদের সাধারণ ফরম্যাট। এখানে x এর মান কি হতে পারে? x এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। n লিখেছি মানে ন্যাচারাল নাম্বার। তো যদি 0 হয় তাহলে 2 × 0 0। আচ্ছা, ন্যাচারাল নাম্বার কি 0 হতে পারে? ন্যাচারাল নাম্বার 0 হতে পারে না, হোল নাম্বার 0 হতে পারে। তো ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, তো সেখানে মিনিমাম x এর মান যদি 1 হয় তাহলে এটা 2 থেকে শুরু হচ্ছে। তাহলে 2 x এর মান যদি 2 হয়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তো এই যে 2x প্যাটার্নটা, যেখানে x এর মান যদি ন্যাচারাল হয় তাহলে এটা আমাদের জোড় সংখ্যাগুলো দিচ্ছে, মানে ইভেন নাম্বারকে দিচ্ছে। ঠিক আছে, আর এইরকমই আরেকটি প্যাটার্ন রয়েছে, যেটা হচ্ছে 2x + 1, যেটি আমাদের কি করে না অড নাম্বারগুলিকে দেয়। ঠিক আছে, এবার এটা 2x + 1 হতে পারে, আবার 2x - 1ও অনেকে নিয়ে থাকে। 2x + 1 নিলে সেটা হচ্ছে x belongs to হোল নাম্বার। 2x - 1 যদি নিয়ে থাকো তাহলে সেখানে নিতে হবে x belongs to ন্যাচারাল নাম্বার। যে কোনো একটা নেওয়া যায়, কোনোটাই সমস্যা নেই। তাহলে যদি আমি এটা নিই 2x - 1, তাহলে ন্যাচারাল হলে কী হবে? x এর মান 1 থেকে শুরু হবে। ঠিক আছে, 1 2 3 এরকম হতে পারে। তা তাই যদি হয় তাহলে 1 হলে এটা 2 × 1 - 1 করলে 1 পাবো। 2 হলে 2 টু 4 - 1 করলে 3 পাবো। 3 হলে 3 টু 6 - 1 করলে 5 পাবো। এভাবে চলবে। ঠিক আছে, আর যদি সেটা 2x + 1 হয় তাহলে পরে কী হবে? এখানে আমার হোল নাম্বার নিতে হবে। তাহলে হোল নাম্বার কোথা থেকে শুরু হয়? 0 থেকে 0 1 2 এরকম। ঠিক আছে, তো যদি 0 থেকে শুরু হয় তাহলে 0 বসাই প্রথমে। 2 × 0 + 1 1 পাচ্ছি। 2 × 1 + 1 2 + 1 3 পাচ্ছি, 5 পাচ্ছি, তারপর 7 পাবো। এভাবে চলবে। তাহলে দুটো থেকেই আমরা অড নাম্বারের সিকোয়েন্সটা পাই, কিন্তু বিষয়টা হচ্ছে এক্স এর মান এক জায়গাতে আমাদের ন্যাচারাল হয় আর এক জায়গাতে হোল নাম্বার হয়। ঠিক আছে, তাহলে এখানে দুটি অযুগ্ম সংখ্যার গুণফল যদি এত হয় তাহলে ক্রমিক। আবার ক্রমিক হলে কি নেব? যদি প্রথম সংখ্যাটি আমি এরকম ধরি যে প্রথমটি আমার 2x - 1, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি এর থেকে 2 বড় হবে, তাহলে যেটি হবে 2x - 1 + 2। ঠিক আছে, 2 বড় কেন হবে? কারণ এখানে ক্রমিক বলেছে, তাহলে পরপর তো হবে না নিশ্চয়ই, কারণ পরপর হলে একটি জোড় একটি বিজোড় হয়ে যাবে, তাহলে একটু বড় হতে হবে। ওই জন্য 2x - 1 + 2, তাহলে এটা হয়ে যাবে 2x + 1। ঠিক আছে, তাহলে এই হলো দুটি ক্রমিক সংখ্যা। এদের প্রশ্ন অনুযায়ী দ্বিঘাত সমীকরণটি কীরকমভাবে তৈরি হবে? তাহলে বলেছে এদের গুণফল 2x - 1 আর 2x + 1, এই দুটির গুণফল হতে হবে 143। এটাকে তোমরা সমাধান করে নেবে, আমার মনে হয় পারবে। তো এটা করে নিয়ে যেটা হবে সেটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের আকার। বেশ, পরেরটায় যাওয়া যাক। 5-3 বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ভীষণ সোজা। ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, ক্রমিক সংখ্যা বলতে কি কি পাবো? ক্রমিক সংখ্যা বলতে যদি একটি সংখ্যাকে আমরা x ধরি তাহলে তার পরের সংখ্যাটা হচ্ছে x + 1, বা প্রথমটা যদি আমার x - 1 হয় তার পরেরটা তাহলে x। আমরা প্রথম সংখ্যাটিকে x ধরে এগোচ্ছি, তাহলে তার দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ক্রমিক সংখ্যা বলা মানে কি পরেরটা, বা এর আগেরটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। পরেরটাই নিচ্ছি আমরা, তাহলে একটা x হলে দ্বিতীয়টি x + 1। প্রশ্ন অনুযায়ী কি বলা হচ্ছে? প্রশ্ন অনুসারে বলা হচ্ছে যে এদের বর্গের সমষ্টি 313। ঠিক আছে, ভীষণ সোজা। এটাকে একটু সমাধান করলে হবে x², এখান থেকে আসবে x² + 2x + 1 = 313, বা আরেকটা বা দিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে 2x² + 2x, 313কে পাশে আনলে -312 = 0। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণের আকার। ব্যাস, এইখান দিয়ে তাহলে এই অবধি করলে আমাদের 5-এর 3 নম্বর অঙ্ক অবধি শেষ হলো। ঠিক আছে, এবার 6-এর দাগে যাওয়া যাক। বেশ, এরপর 6-এর অঙ্কগুলোতে কি বলছে যে নিচে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি।
একই রকম 5-এর মতো যে বিবৃতি দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। প্রথমটা কি বলছে, কি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কিভাবে করা যাক, পরের স্লাইডে যাই। বেশ, একটি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলা আছে 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কিভাবে করা যাবে? তো প্রস্থকে আমরা ধরে নিই এক্স, ঠিক আছে। আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা তোমরা জানো, যে যদি একটি আয়তক্ষেত্র আমরা আঁকি এরকম ভাবে, তাহলে এবিসিডি যদি এর নাম হয়, এসি যদি কর্ণ আঁকা হয়, তাহলে এটাকে যদি আমরা প্রস্থ ধরি, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে আমার x+3, 3 মিটার বড় তো প্রস্থের থেকে, তাহলে x+3। আর এই কোণটি সমকোণ, যে কারণে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এইটি হয়ে গেল অতিভুজ, আর অতিভুজের ফর্মুলাটাই এখানে আমাদের কাজে লাগাতে হবে। কি বলেছে প্রশ্ন অনুযায়ী? প্রশ্ন অনুসারে বলা হয়েছে যে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। বেশ, তাহলে কর্ণ যদি 15 মিটার হয়, আমরা এটাকে লিখতে পারি যে কর্ণ সমান সমান, কর্ণটা কি অ্যাকচুয়ালি, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী কর্ণের স্কোয়ার সমান সমান বাকি দুটি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা লেখা যায়। তো আমরা এখানে ধরেছি কি, আমরা ধরেছি যে আয়তকার ক্ষেত্রটির প্রস্থ সমান সমান এক্স মিটার, মিটারই বটে, এখানে মিটার বলে দেওয়া আছে 3 মিটার বেশি, আর দৈর্ঘ্য তাহলে কত হবে? প্রশ্ন অনুযায়ী দৈর্ঘ্য তাহলে প্রস্থের থেকে 3 মিটার বড়, তাহলে x+3 মিটার হয়ে গেল। তাহলে প্রশ্ন অনুযায়ী কর্ণ 15 মিটার, তার মানে এটা না লিখলেও চলে, যে আমরা তো যেটা লিখেছি বলে লিখেছি আর কি। তো এটা পিথাগোরাসের ফর্মুলা, তো ডাইরেক্ট তুমি এখান থেকে লিখে দিতে পারো। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, এই দুটোর বর্গের সমষ্টি কর্ণের স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে আরেকটু সমাধান করে এগোতে হবে, তাহলে এটা এক্স স্কোয়ার, এটাকে বাংলা এক্স স্কোয়ার প্লাস 3 2 যা 6x প্লাস 9 সমান সমান 225। আরেকটু যদি ভাঙা যায়, তবে এখান থেকে আসবে 2x স্কোয়ার প্লাস 6x, 225কে পাশে আনলে বিয়োগ হয়ে যাবে, সেটা 9 বিয়োগ 225 করলে হবে 216 সমান সমান 0। আরেকটু কমন টমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন যাচ্ছে তিনজনের থেকেই, তাহলে 2 কমন গেলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 216/2 করলে 108 সমান সমান 0। তাহলে সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0। তাহলে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এইটুকটি উত্তর দরকার আমার, সমাধান করতে কেউ বলছে না। যদি সমাধান করার দরকার হয়, তোমরা এখান থেকে করে দৈর্ঘ্য প্রস্থ কত হবে বের করে নিতে পারো, ঠিক আছে। খুব সোজা, উৎপাদক বিশ্লেষণ করলে 12 আর 9 হবে, তো করলে দুটো উত্তর পাবে, 9 আর 12। তো 9 হচ্ছে প্রস্থ, 12 হচ্ছে দৈর্ঘ্য, খুব সোজা। বেশ, পরের অঙ্কে যাওয়া যাক। তো দ্বিতীয় অঙ্ক বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। কত কিগ্রা করলেন জানি না, ঠিক আছে। তাহলে সেখানে এক্স ধরতে হবে, ধরি 80 টাকায় x কিগ্রা ক্রয় করলেন। এবার বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে 80 টাকা নিয়ে গেল, কেউ প্রথমে 10 কেজি পাচ্ছিল 8 টাকা করে, ঠিক, এখন সে একটু বেশি পাচ্ছে, মানে এখন চিনির দাম একটু কমে গেছে, 6 টাকা কেজি হয়ে গেছে। তাহলে 10 কেজি আগে পাচ্ছিল, তাহলে 6 12 72, এখন হয়ে গেছে যদি 6 টাকা করে কেজি হয়, 80 টাকায় এখন পাওয়া যাচ্ছে ওই 13 কেজির একটু বেশি আর কি, 5 13 65, 6 13 78, তাহলে ওই 78 টাকা থেকে আরো 2 টাকা বেশি, মানে ওই 13.4 কেজি মতো এখন সে পাচ্ছে। তো কিছু বেশি পাচ্ছে, সেরকমই কেস হয়েছে, চিনির দাম কিছুটা কমেছে, তাহলে তিনি 4 কেজি চিনি আরো বেশি পাচ্ছে, ঠিক আছে। এবার কতটা কমেছে, যদি প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো, এরকম ব্যাপার। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেত, তবে প্রতি কেজি চিনির দাম 1 টাকা করে কম হতো। এই জিনিসটাকে আমাকে দ্বিঘাতে সাজাতে হবে, ঠিক আছে, করা যাক। আমাদের কাজ কি হবে? আচ্ছা, কোশ্চেন লেখা আছে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের
যে আমরা ধরে নেব, ধরি ব্যক্তি প্রথমে 80 টাকায় x কেজি চিনি ক্রয় করলেন। ঠিক, খুব সোজা। তো এটা ধরে নেওয়া হলো যে 80 টাকায় তিনি তাহলে প্রথমে x কেজি চিনি ক্রয় করলেন। এবার কি বলছে, যদি ওই টাকায় আরও 4 কেজি চিনি বেশি পেতেন তবে চিনির দাম 1 টাকা প্রতি কেজি কম হতো। তাহলে 80 টাকায় যদি তিনি প্রথমে x কেজি চিনি পেতেন তাহলে x কেজি চিনির দাম কত টাকা? 80 টাকা। ঠিক, তাহলে 1 কেজি চিনির দাম কত, যেটা প্রথমে ছিল আর কি, কমার আগে 1 কেজি চিনির দাম কত ছিল? তাহলে 80/x টাকা। ভালো কথা। তাহলে এটা হচ্ছে প্রথমে 1 কেজি চিনির দাম। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, যে পরে চিনির দাম কমে গেছে, এবার সেখানে ব্যক্তি 80 টাকায় কত পাচ্ছে? তাহলে ব্যক্তি দ্বিতীয় ক্ষেত্রে দাম কমে যাওয়ায় 80 টাকায় 4 কেজি চিনি বেশি পাচ্ছে। তার মানে আগে যদি x ছিল, এখন তাহলে x প্লাস 4 কেজি পাচ্ছে। ঠিক আছে। তাহলে ওই টাকায় যদি আরও 4 কেজি চিনি বেশি পায় তাহলে 80 টাকায় এখন পাচ্ছে x প্লাস 4 কেজি। তাহলে এখন x প্লাস 4 কেজির মূল্য 80 টাকা। ঠিক, তাহলে এখন 1 কেজির মূল্য কত? এখন 1 কেজির মূল্য হচ্ছে 80/x প্লাস 4 টাকা। বেশ, এইখানেই আমাদের সব কিছু কাজকর্ম শেষ। এবার কি বলছে, প্রশ্নানুসারে বলা হচ্ছে যে 4 কেজি চিনি যদি বেশি পেত তবে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো, তাই না? কোশ্চেনে কি বলছে, যদি 4 কেজি চিনি বেশি পেতেন তবে চিনির দাম 1 টাকা প্রতি কিগ্রা কম হতো। এবার আগে 1 টাকার 1 কেজি চিনির দাম কত ছিল? 80/x টাকা। তাহলে প্রশ্ন অনুসারে এটা বলা হচ্ছে যে প্রথমে যা দাম ছিল আর এখন যা দাম হয়েছে, ঠিক এখন 1 কেজির দাম এত টাকা হয়েছে, তাহলে এদের পার্থক্য কি? প্রথমে বেশি দাম ছিল তাই বলেছে, তবে চিনির দাম 1 টাকা প্রতি কেজি কম হতো। তাহলে এখন যা দাম হচ্ছে সেটা আগের দামের থেকে 1 টাকা কম। ঠিক, তাহলে এই গেল আমাদের দ্বিঘাত সমীকরণটা। এটাকে সমাধান করতে হবে। কি করে করব? এটাকে তোমরা, এই সাইনটা অনেকে পছন্দ করে না, তো এটা না লিখে বা ইউজ করবে তারা। ঠিক আছে, বেশ। তো এটা যদি এরকম হয় বেশ, তাহলে আমরা এখান থেকে 80 কমন নিতে পারি। নেওয়ার পরে এই দুটো জিনিসকে লসাগু করতে পারি। তাহলে এখানে x ইন্টু x প্লাস 4 হয়ে যাবে নিচে, উপরে চলে আসবে কি, এটাতে x ছিল তাহলে x কেটে উপরে চলে আসবে x প্লাস 4, মাঝখানে বিয়োগ চিহ্ন, আর এখানে x প্লাস 4 আছে তাহলে আসবে x সমান সমান 1। একটুখানি কাটাকাটি করতে হবে, তাহলে এটা x 80 থাক, x গুলো কেটে যায়, তাহলে এটা 4 আর নিচে হয়ে যাবে x ইন্টু x প্লাস 4 সমান সমান 1। ব্যাস, এইটুকুই। 4 8 32, 320 সমান সমান, এই পার্টটাকে উপাশে নিয়ে গেলে গুণ করে দিলে হবে x স্কোয়ার প্লাস 4x। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি, x স্কোয়ার প্লাস 4x, এটাকে আগে লিখলাম, 320কে নিয়ে গেলে মাইনাস 320 সমান সমান 0। তাহলে এই হলো আমাদের দ্বিঘাত সমীকরণ। এটাকে তোমরা সমাধান করতে পারো, করে দেখবে যে 1 কেজি চিনির দাম প্রথমে কত ছিল। এটা কিন্তু জানতে চাইনি কোশ্চেনে, ঠিক আছে, তাও আমরা করে দেখাতে পারি আর। বেশ, শুধু দ্বিঘাত সমীকরণ গঠন করা অবধি কাজ আমরা গঠন করে ছেড়ে দিচ্ছি। তৈরি করা হলো, তুমি তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সরি, নেক্সট কি বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। ভালো কথা। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনের দিকে রওনা করলো। আচ্ছা, সমবেগে মানে একই গতিতে যাচ্ছে, কোনো জায়গায় দাঁড়ায়নি বা গতি বাড়েনি বা কমেনি, এরকম। ট্রেনটি গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার যদি বেশি হতো তাহলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগাতো। স্বাভাবিক, যদি গতি বেশি হয় তাহলে আমরা দূরত্ব কম সময় অতিক্রম করতে পারি। তাহলে এই জিনিসটাকেই এবার আমাদের সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। কোশ্চেন লিখে নিয়েছি আমি। আবার দুটো স্টেশনের ছবি আঁকা যাক। ধরো এ স্টেশন থেকে ট্রেনটি বি স্টেশনের দিকে যাচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার।
এই 300 কিলোমিটার দূরত্ব ট্রেনটি প্রথমে সমবেগে অতিক্রম করছে। ঠিক, এবার এই সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল তো ভালো কথা, যেতেই তো কিছু সময় লাগলো, সেই সময়টাকে আমরা ধরে নিচ্ছি x ঘন্টা। ঠিক আছে, তাহলে প্রথমে সময় লাগে x ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা যদি প্রথমে সময় লাগে, দ্বিতীয় ক্ষেত্রে 2 ঘন্টা সময় কম লাগছে, তাহলে করবোটা কি করে? দূরত্বের ফর্মুলা আমরা জানি, দূরত্ব বেগ সময়ের, যে স্পিড যদি আমার এস দিয়ে লেখা হয় তাহলে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এটা হচ্ছে আমার সময় দূরত্বের সম্পর্ক, সময় দূরত্ব আর বেগের সম্পর্ক। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে, ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি সময়টা লিখি টি, এটা হচ্ছে আমার সময়, তাহলে এই সময়টা সমান সমান ডি বাই এস তো লেখা যায়, ডিস্টেন্স বাই স্পিড লেখা যায়। এইখানে এবার দেখো, এই দুটো সম্পর্কের মধ্যে আমরা প্রথমটাকে যদি চুজ করি তাহলেও হবে, দ্বিতীয়টাকে চুজ করি তাহলেও হবে, তো আমরা প্রথমটাকেই চুজ করছি। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলা হচ্ছে, প্রশ্ন অনুযায়ী বলা হচ্ছে যে প্রথমে ট্রেনটি যে বেগে গেল, তাহলে সেই বেগটি কত? আমরা গেছি 300 কিলোমিটার, কত সময় লাগিয়েছি? এক্স ঘন্টা ধরেছি, প্রথমে সময় লাগে এক্স ঘন্টা, তাহলে টি এর জায়গায় বসাচ্ছি এক্স, তাহলে প্রথমে এই সময়টা লাগছে। দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লাগছে? দ্বিতীয় ক্ষেত্রে তো আমার সময় কমে যাচ্ছে, কত সময় কমছে? দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগে, তাহলে এখন যদি এক্স ঘন্টা লাগে, পরবর্তী ক্ষেত্রে আমার x-2 সময় লাগছে, 2 ঘন্টা সময় কম লাগছে। ঠিক আছে, তাহলে এই যে বেগটা, এবার কি বলছে, এই দুটো কিন্তু বেগ, এটা হচ্ছে প্রথমের বেগ, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বেগ। এবার কি বলছে, ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তার মানে কি, এই যে পুরনো বেগটা তার থেকে যদি তার বেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তবে সে এই বেগে আর কি দ্বিতীয় স্টেশনে 2 ঘন্টা সময় আগে পৌঁছাতো, তাহলে 2 ঘন্টা সময় আগে সে দ্বিতীয় স্টেশনে পৌঁছাতো। তাহলে এই অনুযায়ী, ডান পক্ষ অনুযায়ী, এটা হচ্ছে তার দ্বিতীয় ক্ষেত্রে বেগ, দূরত্ব বাই সময়, সময় যেখানে 2 ঘন্টা কম লাগলো আগের থেকে, তাহলে দূরত্ব বাই সময় করে বেগ পেলাম। এই বেগটা পুরনো বেগের থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি, এটা একরকম। ঠিক আছে, এটা করেও সমাধান বার করা যায়। আবার এরকমভাবে যদি তুমি ধরো যে প্রথমে যদি তার বেগ, ধরো এরকমভাবে নিচ্ছে অনেকে, যে প্রথমে বেগ আমরা ধরছি যে এক্স কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে প্রথমে যদি এটা বেগ হয়, তাহলে প্রথমে কত সময় লাগবে? টি, প্রথমে সময় কত লাগবে? ডিস্টেন্স কত? প্রথমে 300 কিলোমিটার, কত বেগে যাচ্ছে? এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রথমে তার যতটা সময় লাগছে সেটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে তার কত সময় লাগছে? দ্বিতীয় ক্ষেত্রে তার, এটাকে T1 ধরি যদি আমি, দ্বিতীয় ক্ষেত্রে তার সময় লাগবে কত? 300 ডিভাইডেড বাই বেগ এখন কত হয়ে গেছে? ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে x+5 হয়ে গেছে এখন বেগ। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে যদি এত ঘন্টা সময় লাগে, দূরত্ব বাই বেগ করেছি এবার। ঠিক আছে, এটা কিন্তু দ্বিতীয় প্রসেস, এটা প্রথম প্রসেস, দুটো প্রসেস আলাদা, যে এটা ধরে করবে তারও ঠিক, যেটা ধরে করবে তারও ঠিক। তাহলে এখানে যদি সময় বার করি, দূরত্ব বাই বেগ, বেগ হচ্ছে x কিলোমিটার, দ্বিতীয় ক্ষেত্রে বেগ হয়ে গেছে ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে x+5, এটা হচ্ছে দ্বিতীয় সময়টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বেগ, দ্বিতীয় ক্ষেত্রে লাগা সময়। এবার প্রশ্ন অনুযায়ী যদি আমি এটাকে সাজাই, তাহলে সময়ের মধ্যে সম্পর্ক কি, প্রথমে যে সময়টা লেগেছে তার 300/x, আর দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা লেগেছে 300/x+5, সেটি কি, ট্রেনটির গতিবেগ এত বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো, মানে প্রথমে যে সময়টা লেগেছে সেটা দ্বিতীয় সময়ের থেকে 2 ঘন্টা বেশি। এই সমীকরণটা যে লিখবে তারও ঠিক। তাহলে এই দুটো উত্তরই ঠিক, তোমরা যেটা খুশি করে সমাধান করতে পারো, এটাকে একটু এদিক ওদিক করে নিয়ে তারপর লসাগু করে একটা সিম্পল ফর্মে উত্তর বেরোবে। বুঝে গেল? 6-3। নেক্সট, পরের অঙ্কে যাওয়া যাক। 6-4 কি বলছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, যদি তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত লাভ হয়, তাহলে কি কিছু জানতে চাইনি আর কি।
শুধু সেই সমীকরণটা বানাতে হবে। ঘড়ি বিক্রেতা ঘড়ি ক্রয় করলো, 336 টাকায় বিক্রি করলো, যত টাকায় ক্রয় করলো শতকরা তত লাভ হলো। ঠিক আছে, করা যাক। বেশ, কি ধরবো এখানে? যে ধরি তিনি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেছিলেন, তাহলে সিপি এক্স টাকা। তোমরা সবাই লাভ ক্ষতি জানো, তো সিপির মানে কস্ট প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস, এগুলো বলতে হবে না। তো সেলিং প্রাইস কত, বিক্রি করেছে কত টাকায়? 336 টাকায়। ঠিক আছে, তো এবার 336 টাকায় যে বিক্রি করেছে তাতে তার লাভ হয়েছে, তাই বলছে এখানে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকা লাভ হলো। তার মানে কি, তিনি যে টাকাটিতে ঘড়িটি কিনলেন সেইটি তো এক্স, তার মানে তার প্রফিট কত হয়েছে? প্রফিট পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ প্রফিট হয়েছে? এক্স পার্সেন্টেজ, শতকরা তত টাকা লাভ, মানে যে টাকাটায় কিনেছিলেন সেটা লাভ। তাহলে এটাকে প্রশ্ন অনুযায়ী সাজানো খুবই সোজা। প্রশ্ন অনুযায়ী বিক্রয় মূল্যের ফর্মুলা কি? ক্রয় মূল্য তার সাথে ক্রয় মূল্যের ওপর যে টাকাটা লাভ হয় সেটা সমান সমান বিক্রয় মূল্য। এই তো ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে মান বসিয়ে দাও। ক্রয় মূল্য ধরেছি আমরা এক্স টাকা, সেটাতে আবার শতকরা এক্স শতাংশই লাভ হয়েছে, ইকুয়ালস টু কত টাকায় বিক্রি করেছে সে? 336 টাকায়। এটাকে একটু এদিক ওদিক করে নিলে এটা এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 সমান সমান 336। আর একটু এগোলে, আচ্ছা আমি আবার এরকম দিচ্ছি, এটা বা লিখতে পারো তোমরা সবাই, বা লেখাটাই উচিত আর কি, এই সাইনটা দেওয়া উচিত না। যাই হোক, সমাধান করলে এটা হবে 100x প্লাস এক্স স্কোয়ার সমান সমান 33600, 33,600। আরেকটু যদি আমি এগোই তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 সমান সমান 0। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ 6-4। বেশ, 6-5 যাওয়া যাক। বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অনুকূল প্রতিকূলে বেগের ফর্মুলা আমরা জানি, যে অনুকূলে যখন আমি যাই তখন আমার বেগ বৃদ্ধি পায়। ক্লাস 9-এ করেছি এরকম একটা অঙ্ক, যে অনুকূলে যে ক্ষেত্রে জলের বেগটা আমার নৌকার বেগের সাথে যোগ হয়, প্রতিকূলে আসতে গেলে জল আমাদের বাধা দেয়, তো সেই জন্য আমার নৌকার বেগ যদি বেশি না হয় জলের বেগের থেকে, তাহলে জল আমাদের ভাসিয়ে নিয়ে চলে যায়। যদি বেশি হয় তাহলে আমরা জলের বেগকে অতিক্রম করে এগোতে পারি আর কি, প্রতিকূলে। বেশ, এবার অঙ্কে যাওয়া যাক। পরের স্লাইডে যাই। বেশ, এখানে কোশ্চেন লেখা আছে, বলেছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে এত কিলোমিটার গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা লাগে। ঠিক আছে, এখানে ফর্মুলা এটাই কাজ করবে যে এস ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ঠিক, বা টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, বা ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, যা খুশি। এবার যেটা উপযোগ্য সেটাকে আমরা নেব। ধরছি এদিকে আমার নৌকা, এই নদী রয়েছে, এভাবে জল যাচ্ছে, আর এই হচ্ছে আমার বোট। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমার কাজ কি? এইখান থেকে আমার কাজ হচ্ছে যে এই নৌকাটি প্রথম পজিশন ধরো এই বিন্দুতে ছিল, তাহলে সেখান থেকে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গেল, মানে এখান থেকে এখানে এলো, এই দূরত্বটা ধরো 21 কিলোমিটার। তো 21 কিলোমিটার গিয়ে আবার স্রোতের প্রতিকূলে সে ফেরত যাবে এতে। তো ফেরত যখন গেল, তো এসে আবার ফিরলো, এই পুরোটা যেতে তার 10 ঘন্টা সময় লাগলো। তাই বলা হচ্ছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার, সেভাবে রতন মাঝি তার স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসতে তার 10 ঘন্টা লাগলো। ভালো কথা, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ, নৌকার বেগ বলা আছে না, বলা নেই, স্রোতের বেগ বলা আছে ঘন্টায় 2 কিলোমিটার। ঠিক, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার বলা আছে, তাহলে অনুকূলে কি হয়ে যাবে? স্রোতের যা বেগ তার সাথে আমার নৌকার বেগটা যোগ হবে। আমি নৌকার বেগ ধরছি এক্স কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে অনুকূলে যখন যাবে সেটা স্রোতের বেগের সাথে যোগ হবে, তাহলে ফাইনাল বেগটা হবে 2 + x কিলোমিটার পার ঘন্টা
কিন্তু প্রতিকূলে যখন যাবে তখন কি হবে, তখন নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যাবে। তবে যদি নৌকার বেগ বেশি হয় তবে সেই নৌকাটা আগে যাবে, নয়তো সে যেতে পারবে না। তাহলে এটা হতে হবে তার স্রোতের প্রতিকূলে বেগ। ঠিক আছে, প্রতিকূলে নৌকার বেগটা বিয়োগ হয়ে যাবে স্রোতের বেগের থেকে, তো আলটিমেটলি এটা হবে তার প্রতিকূলে বেগ। এবার আমাদের ফর্মুলা কি বলছে, যে তার মোট 10 ঘন্টা সময় লাগছে, এটা বলা আছে। অনুকূলে 21 কিলোমিটার গেল, তাহলে যাচ্ছে কতটা, 21 কিলোমিটার। অনুকূলে যদি আমার বেগ এটা হয়, স্রোতের বেগের সাথে নৌকার বেগ যোগ হয়ে গেল, তাহলে 2 + x। তাহলে তার অনুকূলে যেতে সময় লাগবে, এটা দূরত্ব বাই কোনটা ইউজ করছি, এটা দূরত্ব বাই স্পিড। ঠিক আছে, এটা অনুকূলের যাওয়ার জন্য এত সময় লাগবে তার সাথে প্রতিকূলে আবার সে ফেরত আসবে, একই দূরত্ব ফিরবে। ফেরার সময় বেগ হয়ে গেছে কম, নৌকার বেগের থেকে বিয়োগ হয়ে গেছে স্রোতের বেগ। এই যে পুরোটা, সেটা তার যাওয়া প্লাস আসা, তার সময়টা, এই সময়টা কত, 10 ঘন্টা। বেশ, এটুকু কাজ। এটাকে একটু সাজানো যায়। এটা নিচেরটাকে x + 2x - 2 যদি নাও, আর ওপরে 21টাকে যদি কমন নিয়ে নাও, তাহলে পরে এটা হয়ে যাবে x - 2 + x + 2, ডান পক্ষে 10। তাহলে এখান থেকে উপরে 2 2 কেটে যায়, 21 × 2x হয়ে যাবে 42x। ঠিক, আর এই পাশের জিনিসটাকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 3, নিচের এটা a + b - b, মানে x² - b² বলতে 2a² 4। তো এটাকে আরেকটু সাজালে এরকম একটা উত্তর হবে। ডান পক্ষেরটা আগে লিখছি, 10x² - 4 × 10 = 40 - 42x = 0। বা আরেকটু গুছিয়ে নিলে 10x² - 42x - 40 = 0। তো এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা। এটাকে সমাধান করলে আমার নৌকার বেগ যেটা বার করতে হবে, বার করতে বলে আর কি সব জায়গায়, সেটা বেরিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে বলা নেই, তো করছি না আর কি এই অবধি। তোমরা চাইলে করতে পারো। 6-এর 5 হলো, 6-এর 6, আমাদের বাড়ি বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তোমরা চাইলে ভিডিও পজ করে একটু রেস্ট নিতে পারো 5 মিনিট, তারপরে আবার অন করবে। আমি বলে যাই, তো পজটা তোমরা করবে। ঠিক আছে, তো আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি করতে 2 ঘন্টায় তাদের শেষ হয়ে যায়। তো এটার একটা সমীকরণ বানাতে হবে, করা যাক। আচ্ছা, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে আমি ধরে নিচ্ছি কি, যে মহিমের x ঘন্টা সময় লাগে। তাহলে মহিমের যদি x ঘন্টা লাগে, তাহলে মজিদের কত লাগে, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি, তাহলে ওর x + 3 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, এইবার তারা একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করে দেয়। তাহলে মহিম x ঘন্টায় যদি আমার 1 অংশ কাজ করে, এখানে একটু ঐকিক নিয়ম কাজে লাগাবে, x ঘন্টায় পুরো কাজটা করে, তো তার মানে 1 অংশ কাজ করে। তাহলে 1 ঘন্টায় সে কতটা করে, 1/x অংশ। 2 ঘন্টায় সে কতটা করবে, 2 ঘন্টায় সে করবে 2/x অংশ। ঠিক, এটা কি করছে, মহিম। ঠিক আছে, একইভাবে মজিদ যদি আমি বলি, তাহলে মজিদ x + 3 ঘন্টায় কাজ করে 1 অংশ। ঠিক, তাহলে 1 ঘন্টায় সে কত অংশ করে, 1/x + 3 অংশ। ঠিক, 2 ঘন্টায় ছেলে সে কতটা কাজ করবে, 2/x + 3 অংশ। এইবার 2 ঘন্টায় কি বলা হচ্ছে, তারা একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। তো 2 ঘন্টায় মহিম যতটা করে আর মজিদ যতটা করে, এই দুটো অংশের যোগফল নিশ্চয়ই 1, কারণ 2 ঘন্টায় তারা শেষ করে। তাহলে প্রশ্ন অনুযায়ী সমীকরণটা কি হবে, মহিম 2 ঘন্টায় যতটা করে প্লাস মজিদ 2 ঘন্টায় যতটা করে, এই দুটো অংশের যোগফল = 1, কারণ তারা 2 ঘন্টায় কাজটি শেষ করে ফেলে। ঠিক, এবার এটিকে একটু সমাধান করতে পারো তোমরা। এখানে 2 কমন চলে যাবে,
লসাগু করলে উপরে হবে এক্স প্লাস থ্রি প্লাস এক্স, নিচে হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, ডান পক্ষে আছে ওয়ান। আবার এটাকে একটু সমাধান করতে হবে আর কি। তো টু আছে যেরকম থাক, উপরে আছে টু এক্স প্লাস থ্রি, ডান পক্ষে নিচের অংশটা নিয়ে গেলে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তো এখান থেকে টু ইন্টু টু এক্স করলে ফোর এক্স প্লাস থ্রি টু যা সিক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। আরেকটু এদিক ওদিক যদি করো তাহলে এটা এক্স স্কোয়ার ফোর এক্সকে ওপাশে নিয়ে গেলে এক্স স্কোয়ার, থ্রি এক্স মাইনাস ফোর এক্স করলে মাইনাস এক্স, সিক্স ওদিকে গেলে মাইনাস এক্স সমান সমান জিরো। এটা হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণটা যেটা এই কোশ্চেন থেকে পেলাম আর কি। নিয়ে সমাধান করছি না তোমাদের জন্য ছাড়া। পরের অঙ্কে যাওয়া যাক। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। বেশ, এই সংখ্যাটার কি বলছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো আসে প্রচণ্ড। তো ক্লাস 9-এ তোমরা শিখেছো আর কি দুই অঙ্কের সংখ্যা কিভাবে লিখতে হয়। দুটো অঙ্ক হয়, এককের অঙ্ক আর দশকের অঙ্ক। কি বলা আছে যে অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমি ধরছি দশকের ঘরের অঙ্কটি এক্স, তাহলে এককটা দশকের থেকে 6 বেশি। ঠিক আছে, একক স্থানীয় অঙ্কটি দশকের থেকে 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল, ঠিক আছে, অঙ্কদ্বয়ের গুণফল মানে কি এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এই অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। মানে এই যে অঙ্ক দুটির গুণফল, এটা সংখ্যাটি মানে কি, সংখ্যাটি দশকের ঘরের সাথে 10 গুণ হয়, তাহলে সংখ্যা হচ্ছে 10 ইন্টু এক্স প্লাস এককের ঘরের সংখ্যার সাথে 1 গুণ হয়, তাহলে কিছু না করেই সেটা লেখা যেতে পারে। তাহলে এই হচ্ছে সংখ্যাটা। ঠিক আছে, আমরা ধরেছি দশকের ঘরের অঙ্কটি এক্স, এককের ঘরের অঙ্কটি তাহলে দশকের থেকে 6 বেশি। তো এবার তাই যদি হয় এটা হচ্ছে সংখ্যাটা। কোশ্চেনে বলা হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল মানে এটা এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, প্রশ্ন অনুযায়ী এটা বলছে এই অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি আমার 10 ইন্টু এক্স প্লাস এটা, তাহলে এটা 10x প্লাস এক্স প্লাস সিক্স, বা সংখ্যাটি হচ্ছে 11x প্লাস সিক্স। তো প্রশ্ন অনুযায়ী বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির মান যা 11x প্লাস সিক্স সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে -12। বা এটা কিরকম লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান সমান 11x মাইনাস 6, বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস 11x এ পাশে যদি আনি তাহলে এটা যাবে মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। তো এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা, যেটা দিয়ে আমি অঙ্ক দুটো পাবো। তো এটা সমাধান করলে তোমরা দুটো অঙ্ক পাবে। আমি আর এগোচ্ছি না, তোমাদের উপর ছেড়ে দিলাম। বেশ, পরের অঙ্কে যাওয়া যাক। এটা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, 6-8 আর কি। বলছে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠ আছে, তার বাইরের চারিপাশে সমান চওড়া রাস্তা রয়েছে, সেই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। কিরকম হবে ছবিটা? বলছে 45 মিটার দীর্ঘ একটা আয়তক্ষেত্র আর 40 মিটার প্রশস্ত সেটি, এর বাইরের চারিপাশে, খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া রাস্তা আছে। তাহলে যদি এরকম ধরা যায় এর চারপাশে একটা এরকম রাস্তা দেওয়া আছে, যদিও আমার আঁকা ঠিক হচ্ছে না, বেঁকে দেড়ে যাচ্ছে, কিন্তু ভেবে নাও যে রাস্তাটি সমানভাবে চওড়া চারিদিকে। ঠিক আছে, তাহলে এমনটা যদি হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করবো কি করে? এরকম একটা অঙ্ক আগের ক্লাসে করেছো সবাই, আয়তক্ষেত্রের চ্যাপ্টারে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চ্যাপ্টারে ছিল একটা, কেন বহু অঙ্ক ছিল। তো উপায় হচ্ছে কি, যে বাইরের যে আয়তক্ষেত্রটা তার দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরবো কি, যে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, তাহলে এটা যদি এক্স মিটার চওড়া হয়, ভিতরের দৈর্ঘ্যটা তো আমরা জানি 45, ঠিক, এই ভিতরের দৈর্ঘ্যটা 45 মিটার, ভেতরের প্রস্থটাও আমরা জানি 40 মিটার।
তাহলে বাইরের দৈর্ঘ্যটা কত হবে? এদিক থেকে এক্স বেশি হবে, এদিক থেকেও এক্স বেশি হবে, তাহলে বাইরের দৈর্ঘ্য হয়ে যাবে 40 প্লাস 2x, 40 প্লাস 2x মিটার, ঠিক আছে। আর বাইরের প্রস্থ কত হবে? 45 প্লাস 2x মিটার, ঠিক আছে। দুদিক থেকে এক্স এক্স করে বেশি, তো এদিকেও এক্স এদিকেও এক্স বেশি। এইবার বলছে সেই রাস্তাটির ক্ষেত্রফল 450 মিটার স্কোয়ার, ঠিক আছে, 450 বর্গমিটার। তো এবার রাস্তার ক্ষেত্রফল বার করবো কী করে? বাইরের যে আয়তক্ষেত্রটা তার ক্ষেত্রফল কি? 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, দৈর্ঘ্য গুণ প্রস্থ, বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সেখান থেকে যদি আমি ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করি, ভেতরের আয়তক্ষেত্র মানে 45 গুণ 40, তাহলে আমার হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল, ঠিক। তাহলে প্রশ্নানুসারে বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটোর পার্থক্য হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল 450। ব্যাস, এইটাকে একটু করবে, এটা আমি আর করছি না। তো এটা সমাধান করলে সেখান থেকে দ্বিঘাত সমীকরণ যা পাবে ওটাই ফাইনাল উত্তর, ঠিক আছে। তো এই অবধি করে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো। বসে দেখি 1.1। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বা আমি যদি ফার্স্ট বলে থাকি কমেন্টে জানাও, ঠিক। আর নেক্সট চ্যাপ্টার বসে দেখি 1.2 আমরা পরের ভিডিওতে কভার করব। থ্যাংক ইউ।